প্রিয় দর্শক, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি এই বছরটা আপনাদের অনেক ভালো কাটুক। মজার একটা কথা আমার বলতে ইচ্ছে করতেছে আপনাদের সাথে। ধরেন, আমি যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, সেই ক্ষেত্রে আমি আমাকে দিয়ে উদাহরণ দিই, অন্যকে দিয়ে উদাহরণ না দিই। ধরেন আমার বিয়ে ঠিক হয়েছে, একদম ঘটা করে বিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের আয়োজনের সময় যখন কাজী সব শেষে আমাকে এসে বলবে যে বলো কবুল, আমি কবুল বললাম, কবুল কবুল কবুল। এরপর আমার বউয়ের কাছে যাবে বা বউয়ের কাছে আগে আসবে। এখন বউকে গিয়ে যদি বলে যে বলো মা কবুল কবুল কবুল, তখন বউ সেটা স্পষ্ট ভাবে বললো না, মনে মনে বলেছে কিনা সেটা তখন সে বোঝা গেল না। তো কাজী ভেবে নিয়েছে, কিংবা আশেপাশে যারা থাকে মুরব্বী তারাও বলে নিয়েছে হ্যাঁ কবুল হয়ে গেছে। এরপর বউকে নিয়ে বাসায় গেলাম, হানিমুন হইলো, বাচ্চা কাচ্চা আসলো পেটে, এরপর বাচ্চা কাচ্চা জন্মও নিল। এরপর যদি বউ আমাকে কখনো বলে যে আমি তো কবুল বলি নাই বিয়ের রাতে, তখন আপনার অনুভূতিটা কি হবে? বা আশেপাশে যারা শুনবে বা যারা দেখবে তাদের অনুভূতিটা কি হবে? যে ফাজলামোর একটা সীমা থাকা উচিত। তুমি কবুল না বলো, কিন্তু মনস্তাত্ত্বিক ভাবে তুমি তাকে স্বামী হিসাবে মেনে নিয়েছো, বিধায় তো সংসার করেছো, বাচ্চা হয়েছে, তাই না? ভালোবাসা না থাকলে তো আসলে বাচ্চা হয় না, স্বাভাবিক। লজ্জা শরমের মাথা খাইয়ে বলতেছি কথাগুলা, কেউ মাইন্ড করেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা সমন্বয়ক, যারা তাদের নিয়োগকর্তা, তারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র চায়। আরে বেটা, যে জুলাই অভ্যুত্থান আগস্টের 5 তারিখে শেষ, তখন যদি তোরা জাতীয় সরকার গঠন করতি বা তখন যদি তোরা বিপ্লবী সরকার গঠন করতি, সেই ক্ষেত্রে তোদের সব চাহিদা বাস্তবায়িত হতো। 72-এর সংবিধান, যে মুজিববাদী সংবিধান, সেটাকে তোরা ছুঁড়ে ফেলতে পারতি। তোরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে একটা বৈষম্য রয়েছে সেটাকে দূর করতে পারতি, ভারসাম্য আনতে পারতি ক্ষমতার, তখন সম্ভব ছিল সেটা। এখন তোরা 72-এর মুজিববাদী সংবিধানকে সমুন্নত রাখার লক্ষ্যে, সেই সংবিধানকে অক্ষত রাখার লক্ষ্য নিয়ে তোদের যে উপদেষ্টা পরিষদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, এখন সেই সংবিধানকে তোরা কোন আক্কেলে, কোন বিবেকে ছুঁড়ে ফেলতে চাস? মানে মানুষের তো ন্যূনতম কমন সেন্স থাকা উচিত যে বিয়ের 5 মাস পরে এসে যেমন জামাইকে বাচ্চাকে অস্বীকার করা যেমন কথা, ঠিক তেমনি অভ্যুত্থানের 5 মাস পরে এসে বলে যে আমাদের এখন অভ্যুত্থানের ঘোষণাপত্র লাগবে। এই নিয়ে কিন্তু গত 2 দিন যাবত একটা বিতর্ক চলতেছে। প্রধান উপদেষ্টা যে প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয়ে তাদের সরকারের মাথা ব্যথা নেই, তাদের সরকার দায়ী না। আবার ঠিক একদিন পর তিনি তার মুখে বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চাহিদা, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটা ঘোষণাপত্র প্রকাশ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। মানে ডাবল স্ট্যান্ডার্ড কিভাবে কত প্রকার হয় এদের থেকে আসলে আমরা জানতামই না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, হাসনাত আব্দুল্লাহ, কালো যে চকচকা যে মালটা, তো তার তো কথা অনেক আগ্রাসন, এবং সার্জিস আলম, তাদের অনেক আগ্রাসন ছিল। কিন্তু বিগত এই ঘোষণাপত্র পাঠের ঘোষণাকে কেন্দ্র করে শহীদ মিনারে যে তারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল, গতকাল সেটা হয়েছে। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের প্রোগ্রামকে পরিবর্তন করে তারা মার্চ ফর ইউনিটি কর্মসূচি নিয়েছিল, এবং সেটা গতকাল তারা করে ফেলেছে। এই মার্চ ফর ইউনিটিতে আপনারা কয়েকটা জিনিস দেখবেন খেয়াল করে। তাদের যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সমন্বয়ক যারা রয়েছে, তারা বিভিন্ন কথা বলেছে। অনেকেই বলেছে সংস্কারের আগে কোন নির্বাচন নয়। তারা কয়েকটা দফাও দিয়েছে, আমি শুনলাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো সাহস কিংবা সামর্থ্য তোদের সরকারের আছে? থাকলে করে দিতে বল। নাই, কখনোই সম্ভব না এটা ভাই। আন্তর্জাতিক বিশ্ব বলে তো একটা কথা আছে, তাই না? তারপর সংস্কারের পরে নির্বাচন। আচ্ছা, কি সংস্কার করবে এই সরকার? এই সরকার সংস্কারের কোন রোডম্যাপ আপনাদেরকে জানিয়েছে, আমাদেরকে দিয়েছে? কি সংস্কার করবে? সংস্কারের মূলা ঝুলিয়ে এই যে দেশের অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে, আইন শৃঙ্খলা নাই, খাদ্যদ্রব্যের দাম দিনকে দিন বেড়ে চলতেছে, দেশের মানুষ শত শত বেকার হয়ে যাচ্ছে, এগুলা নিয়ে তাদের কোন মাথা ব্যথা নেই। দেশ চালানোর জন্য ন্যূনতম যোগ্যতা সক্ষমতা এদের মধ্যে নাই। অথচ এরা সংস্কারের আগে নির্বাচন দিবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, পরবর্তীতে প্রয়োজনে আরো দ্বিতীয় বিপ্লব হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আর কোনোদিনও আমি একদম হলফ করে বলতেছি, কোনোদিনও বাংলাদেশে আর কোনোদিনও ছাত্র আন্দোলন সুসংগঠিত ভাবে হবে না। কারণ বাংলাদেশের মানুষ যে প্রতারণার ফাঁদে পা দিয়ে নিজেদের পায়ে নিজেরা কুড়াল মেরেছে, সেটা ইতিমধ্যে বুঝে গিয়েছে।
আপনারা দেখেন এই সরকারের প্রতি যে সাধারণ মানুষের একটা প্রত্যাশার জায়গা ছিল, সেই প্রত্যাশার জায়গা কিন্তু এই সরকার 1% পূরণ করতে পারে না। তাই কেন মানুষ শুধু শুধু নিজের খেয়ে পরের ভূত তাড়াতে যাবে, বনের মোষ তাড়াতে যাবে? কেন যাবে না? তো এই যে বললাম, বিপ্লবের ঘোষণাপত্র জানুয়ারির 15 তারিখের মধ্যে তোমরা প্রকাশ করতে অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিয়েছ। তোমাদের সরকার জানুয়ারির 15 তারিখ পর্যন্ত স্টেবল থাকে কিনা, ক্ষমতায় থাকে কিনা, সেটাও কিন্তু যথেষ্ট শঙ্কার বিষয়। তোমরা সেটা জানো, অবশ্যই তোমাদের কাছে সেই তথ্য আছে, সেই ইনফরমেশন আছে। তোমাদের মুখমণ্ডলের অবয়ব দেখে আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি তোমাদের মনের ভিতর মৃত্যু ভয় কাজ করতেছে, এবং তোমাদের ফাঁসি হবে ভাইয়া। হ্যাঁ, এই যারা মেট্রো রেল আগুন দিয়েছ, 3,500 মতো পুলিশকে হত্যা করেছ, রাষ্ট্রীয় অসংখ্য সম্পদের ক্ষতি করেছ, আবু সাইদ মুগ্ধদের তোমরাই হত্যা করেছ। তোমাদের এই যে সেনাবাহিনীর বিপদগামী অফিসার শুভ আফ্রিদি নাকি যেন নাম, এদেরকে দিয়ে তোমরা এই ধরনের পরিকল্পনা সফল করেছো আইএসআই নিয়ন্ত্রণে, এগুলা মানুষ বুঝে গেছে অলরেডি। এখন তদন্ত সাপেক্ষে এগুলা বের হয়ে আসবে আস্তে আস্তে। এখন যেহেতু তোমরা ক্ষমতায় বসে আছো, পরবর্তীতে যদি বিএনপি সরকার গঠন করে, বিএনপির আমলে এগুলা তদন্ত হবে এবং সত্যিটা বের হয়ে আসবে। সো পালাবার কোনো পথ নাই। তোমরা রাষ্ট্রদ্রোহিতা করেছ, সংবিধান অসম্মান করেছ, তোমরা সুপ্রিম কোর্টের মতো জায়গায় গিয়ে তোমরা বিচারপতিকে তাড়ানোর জন্য তোমরা মবের সৃষ্টি করেছ। তোমাদের অপকর্ম গত 4 মাসে এত অপকর্ম তোমরা করে ফেলেছো, যেখান থেকে বের হওয়ার কিংবা মুক্তির কোনো পথ আমি মনে করি আর খালি নাই, খোলা নাই। সো বিচারের জন্য প্রস্তুত হও। তোমাদের বিপ্লবের ঘোষণাপত্র সামনে দিয়ে দেয় না পেছন দিয়ে দেয় সাধারণ মানুষ, সেটাই এখন দেখার অপেক্ষায়। তোমাদের গতকালকে সমাবেশে যে মানুষ হয়েছে, যে ছেলে মেলে দেখলাম, এই যে বিরিয়ানির প্যাকেট আর ভাতের ভাড়া দেওয়ার মাধ্যমে আনছো টুকায়া, এই কাজগুলা করতে পারে জানেন? যারা আওয়ামী লীগের এই সুবিধাবাদী অনুপ্রবেশকারী একটা শ্রেণী ছিল, গত 15 বছর তারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, তাদের কোনো মাইমেন ছিল না, তাদের কোনো লোকবল ছিল না, তাদের কোনো জনসমর্থন ছিল না। এরা কি করতো জানেন? গুলিস্তান, হাজারীবাগ এবং মিরপুরের বস্তির থেকে টুকাই ভাড়া করে আনতো 150 টাকা 200 টাকা বিনিময়ে। 2-1 ঘন্টা থাকবে, শুডাউন দিবে, চলে যাবে। ঠিক একই ভাবে তোমরা গতকাল সেই পলিসি অবলম্বন করেছো। তোমরা এই টুকাই মুকাই নিয়ে আসছো ভাড়া করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং কয়েকটা জায়গায় নাকি তোমাদের টুকাই থেকে বাটামো দেওয়া হয়েছে, মাত্র শুরু হয়েছে। এবং গতকালকে সমাবেশে তোমরা ছাত্রদলকে নিয়ে যে ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেছো, ছাত্রদলকে যেভাবে অসম্মান করেছো, ছাত্রদলকে যেভাবে অবমাননা করেছো, যেভাবে কটূক্তি করেছো বিএনপিকে, এইগুলার ফলাফল তোমাদেরকে ভোগ করতে। এবং বিএনপি কিন্তু তাদের হাইকমান্ড থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে, যেখানে সমন্বয় পাওয়া দে মায়ের, যেখানে শিবির সেখানে মায়ের। মূলত সমন্বয় আর শিবির একটি জিনিস, একই মায়ের সহোদর, দুইটা ভাই। মানে সকালবেলা শিবির হইলে সন্ধ্যাবেলা হয়ে যায় সমন্বয়। তো এই জামাত শিবির সমন্বয়কদের বিএনপি বাটাম শুরু করে দিয়েছে। এখন এটার শেষ খেলাটা খেলবে বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী যে সংগঠনগুলো রয়েছে তারা। এবং তোমাদের ঘোষণাপত্র কোথা দিয়ে বেরোবে বা কোথা দিয়ে ঢুকবে, সেগুলো অপেক্ষা করো ভাইয়া। আমাদের কথা এখন ভালো লাগবে না, তেতো লাগবে, তবে কয়েকদিন পর আমাদের কথায় সত্য বলে বিবেচিত হবে, সত্য বলে একদম প্রমাণিত হয়ে যাবে। সবাই ভালো থাকেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে দূর দূরান্তে পৌঁছাতে সাহায্য করুন। ধন্যবাদ।